আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মাহবুবা জারিন রায়না। দুদকের বেঁধে দেয়া সময় অনুযায়ী সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের স্ত্রী জিশান মির্জা ও 2 মেয়ের দুদকে হাজিরার দিন আজ। হাজির না হলে বেনজির আহমেদের মতো আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারাবেন তারাও। এর আগে 9 জুন দুদকে তলব করা হয় তাদের। তখন আবেদন করলে সময় বাড়িয়ে দেয় দুদক। সময় বাড়ানোর পরও হাজির হননি সাবেক পুলিশ মহাপরিদর্শক। একই সাথে নতুন করে সময় আবেদনও করেননি। গত 22 মে বেনজির আহমেদকে 6 জুন দুদকের সেগুনবাগিচা সংস্থার প্রধান কার্যালয়ে হাজির হতে তলব করা হয়। পরে তার আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে অতিরিক্ত 17 দিন সময় বাড়িয়ে দেয় দুদক। এবারও তিনি হাজির না হয়ে আইনজীবীর মাধ্যমে লিখিত জবাব পাঠান। দর্শক, বিষয়ে আরও জানাতে সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে আছেন সহকর্মী শাকিলা করিম, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। শাকিলা, বেনজির আহমেদের স্ত্রী জিশান মির্জা ও 2 মেয়ের দুদকে হাজিরার বিষয়ে কোনো অগ্রগতি আছে কিনা জানাবেন? জি মাহবুব, আপনি যেমনটি জানতে চাচ্ছিলেন অগ্রগতি আছে কিনা, আসলে সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল, এখনো পর্যন্ত তাদের হাজিরা হওয়ার যে বিষয়টি এরকম কোনো আভাস আমরা পাইনি। বা বেনজির আহমেদ যেমন গতকাল তার আইনজীবীর মাধ্যমে নিজের সম্পদের কোনো সামান্য কিছু হিসাব দিয়েছিলেন এবং তিনি কিন্তু তার নিজের পক্ষ সমর্থনের জন্য খুব অল্প স্বল্প একটি আভাস দিয়েছিলেন যে তিনি এই কাগজপত্রগুলি সব এক জায়গা করতে তার কিছু সময় লাগছে। তবে তিনি কিন্তু নতুন করে সময় চাননি এবং তার স্ত্রী এবং সন্তানদের যে আজকে দুদকে হাজিরা হওয়ার কথা রয়েছে, আমরা আসলে শুধু আমরা না, সব গণমাধ্যম অপেক্ষা করছি যে তারা যদি না আসেন বা তাদের পক্ষের কোনো আইনজীবী আসলে আসবেন কিনা। এই কার্যদিবস, আজকে পুরো কার্যদিবস পর্যন্ত কতক্ষণে তারা আসেন সেই অপেক্ষায় কিন্তু আছে। এবং আপনাকে একটু জানিয়ে রাখি যে বেনজির আহমেদের যে অবৈধ সম্পদের যে হিসাব এখন জনসম্মুখে এসেছে, তিনি ক্ষমতায় থাকাকালীন যেসব সম্পদ অর্জন করেছেন, তিনি কিন্তু তার কিছু সমর্থন করেছেন নিজের পক্ষ থেকে যে তিনি দীর্ঘ 35 বছর চাকরি জীবনে তার কিছু আয় আছে এবং তিনি 3 বার মিশনে, শান্তিরক্ষা মিশনে গেছেন, সেই হিসেবে তার কিছু আয় আছে। সব মিলে তিনি কিন্তু তার পক্ষে কিছু সাফাই গিয়েছেন। তবে এই সাফাইয়ের তুলনায় তার যেসব সম্পদের হিসাব এখন পাওয়া যাচ্ছে সেগুলো কিন্তু আসলে আরও অনেক বেশি, যেটা দুদকের হিসাবে পাওয়া যাচ্ছে। এবং আপনাকে একটু জানিয়ে রাখি যে তার স্ত্রী এবং সন্তানদের যেসব সম্পদ রয়েছে সেই সম্পদ কিন্তু এখন সেই সম্পদের হিসাব কিন্তু কিছুটা দুদকের হাতে আছে এবং সেগুলো নিয়ে কিন্তু অনেক যাচাই বাছাই চলছে। তবে আজকে যদি দুদকে বেনজিরের স্ত্রী এবং সন্তানদের পক্ষে কোনো রকম কোনো সাফাইনামা বা কোনো রকম কোনো তাদের আইনজীবী যদি না আসেন, সেক্ষেত্রে কিন্তু তারা আইন অনুযায়ী কিন্তু আত্মপক্ষ সমর্থনের সুযোগটা কিন্তু হারাবেন এবং এক্ষেত্রে কিন্তু দুদকের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে মামলার কিন্তু সুযোগ তৈরি হয়ে যাবে। এবং বেনজির আহমেদ তাকে যখন প্রথমবার উপস্থিত হতে বলা হয়েছিল দুদকে, তখন কিন্তু তিনি লিখিতভাবে জানিয়েছিলেন যে তিনি চিকিৎসার কারণে দেশের বাইরে স্ত্রী এবং সন্তানদের অবস্থান করছেন। সুতরাং আমরা আপনার মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে রাখি, তারা কিন্তু আগে থেকেই জানেন যে তিনি দেশের বাইরে অবস্থান করছেন। তো মাহবুবা, আমরা আসলে অপেক্ষায় রয়েছি কতক্ষণ তারা আসেন এবং তাদের পক্ষ থেকে কোনো আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ আজকে তারা করছেন কিনা। তো আমরা সেই অপেক্ষায় আছি মাহবুবা। ধন্যবাদ আপনাকে। কমতে শুরু করেছে বিভিন্ন স্থানে নদ-নদীর পানি। সুনামগঞ্জে সুরমা নদীর পানি কমায় বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, সুরমার পানি বিপদসীমার 38 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে নদীর পানি কমলেও নিম্নাঞ্চলে মানুষের দুর্ভোগ বেড়েছে। ক্ষতিগ্রস্তরা জানান, হঠাৎ পানি আসায় বসত ঘরে থাকা জিনিসপত্রের ব্যাপক ক্ষতি হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের তালিকা তৈরি করার কথা জানান জেলা প্রশাসক। সিলেটে ভারী বৃষ্টিপাত না থাকায় বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। পানি কমায় আশ্রয় কেন্দ্র ছাড়ছেন বন্যার্তরা। এদিকে কুড়িগ্রামে নদ-নদীর পানি কমায় বন্যা পরিস্থিতির সার্বিক উন্নতি হয়েছে। তবে নিম্নাঞ্চলে এখনও রাস্তাঘাট তলিয়ে থাকায় ভোগান্তি পোহাচ্ছেন সাধারণ মানুষ। পানিবন্দী রয়েছেন অনেকেই। নদ-নদীর পানি কমলে এসব এলাকায় দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। আমাদের ঘর বাড়ি পুরা তলিয়ে গেছিল গা, প্রায় বুক মান পানি আসলো, মাল সামান অনেক ক্ষতি হয়েছে, ঘর অনেক করে ঘর ভাঙ্গা হয়ে গেছে গা। আমরা খুব বিপদে আছি। যারা আশ্রয় কেন্দ্র আছে তারা এখন বাড়িতে আসলে তো ঘর বাড়ি ঠিক করতে পারতো, ওইটার জন্য মানুষের এখন বহুত পেরেশানিতে আছে আর কি।
বৃষ্টির মৌসুম শুরু হয়েছে, এজন্য ডেঙ্গুর বিস্তার রোধে নিজ নিজ জায়গা পরিষ্কার রাখার অনুরোধ জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। সিটি কর্পোরেশনের পাশাপাশি নগরবাসী সচেতন হলেই এ থেকে সুরক্ষিত থাকা সম্ভব বলে মনে করেন তিনি। সকালে রাজধানীর ভাসানটেক জামিয়া ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসা ও এতিমখানায় চীন দূতাবাসের সহযোগিতায় দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপু মনি বলেন, বন্ধু হিসেবে বাংলাদেশের উন্নয়ন যাত্রায় পাশে আছে চীন। প্রযুক্তি সহ বিভিন্ন কাজে বন্ধু রাষ্ট্র হিসেবে চীন পাশে থাকবে বলে আশা করছি। বলেন, বাংলাদেশের অনেক মেগা প্রকল্প বাস্তবায়নে কাজ করছে চীন। উন্নয়ন প্রকল্পে তাদের অবদান অনস্বীকার্য। জায়গায় যেন কোনো পানি জমে না থাকে, ছাদে যেখানে আমরা গাড়ি পরিষ্কার করি সেই জায়গায়, ব্যালকনিতে, কোনো জায়গায় আমাদের জন্য কোনো ধরনের স্বচ্ছ পরিষ্কার পানি জমে না থাকতে পারে, এই ব্যাপারে আমি নগরবাসীকে অনুরোধ করছি। আমি আবারও মনে করে দিতে চাই, 3 দিনে 1 দিন জমা পানি ফেলে দিন। পানি জমিয়ে রাখলেই এটি এডিস মশা কামড় থেকে ডেঙ্গুর থেকে আমাদের মৃত্যু হতে পারে। তাই আমি আপনাদের সবাইকে বলবো, স্বাধীনতা যুদ্ধের স্মৃতিস্তম্ভ শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেছেন নবনিযুক্ত সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে মহান স্বাধীনতা মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে সেনাকুঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল সেনাপ্রধানকে গার্ড অব অনার প্রদান করেন। সেখানে একটি গাছের চারা রোপণ করেন তিনি। এদিকে ধানমন্ডিতে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ ও সালাম গ্রহণ করেন নবনিযুক্ত সেনাপ্রধান। বিজ্ঞান প্রযুক্তি, কৃষি সহ বিভিন্ন বিশেষায়িত বিশ্ববিদ্যালয় স্থাপন ও বহুমুখী শিক্ষার ব্যবস্থা করা হয়েছে যাতে দেশে কর্মসংস্থান বৃদ্ধি পায়। দরিদ্র মেধাবী শিক্ষার্থীরা যাতে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয় সেজন্য শিক্ষা সহায়তা ট্রাস্ট গঠন করা হয়েছে। দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মাধ্যমিক থেকে স্নাতক ও সমমান পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে 2023-24 অর্থবছরের উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে তিনি এই কার্যক্রমের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী বলেন, এই উপবৃত্তি ও টিউশন ফি ডিজিটাল পদ্ধতিতে যার যার অ্যাকাউন্টে চলে যাবে। প্রাইমারি স্কুলের বৃত্তিটা মায়ের নামে সরাসরি আমরা পাঠিয়ে দিই, আর তাছাড়াও শিক্ষার জন্য বৃত্তি দেই। কিন্তু আমি ওইটাই মনে করলাম যে শুধু শিক্ষারা মানে যারা দরিদ্র মেধাবী ছাত্রী তাদের শিক্ষা সহায়তা, গবেষণা সহায়তা, উচ্চশিক্ষা এবং উচ্চশিক্ষা মানে একেবারে সবথেকে সর্বোচ্চ পর্যায়ে যাতে এই মেধাবী ছেলেমেয়েরা শিক্ষা নিতে পারে সেই ব্যবস্থাটা করার জন্যই প্রথমে আমরা এই শিক্ষা সহায়তা ট্রাস্ট গঠন করি এবং 1000 কোটি টাকার একটা ফান্ড তৈরি করে দিই এবং পরবর্তীতে ওটা সিড মানি, পরবর্তীতে আরও কিছু অর্থ বৃদ্ধি করেছি। আন্তর্জাতিক প্রসঙ্গ, রাশিয়ার দাগেস্তানে ভয়াবহ হামলায় পুলিশ, যাজক, বন্দুকধারী সহ নিহত হয়েছেন অন্তত 22 জন। এছাড়াও আহত হয়েছেন আরও অনেকে। জানা যায়, স্থানীয় সময় সোমবার দাগেস্তান প্রজাতন্ত্রে ইহুদিদের একটি উপাসনালয়, 2টি চার্চ ও পুলিশের একটি তল্লাশি চৌকিতে বন্দুকধারীরা হামলা চালালে হতাহতের এই ঘটনা ঘটে। একে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দিয়ে তদন্ত শুরু করেছে রুশ কর্তৃপক্ষ। হামলায় জড়িতদের খোঁজে অভিযান চালাচ্ছে স্থানীয় পুলিশ। তবে হামলার সঙ্গে কারা জড়িত তা এখনও জানা যায়নি। গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞ চলছেই। অবরুদ্ধ উপত্যকাটিতে জাতিসংঘের সহায়তা সংস্থা UNRW এর প্রধান কার্যালয়ে বিমান হামলায় নিহত হয়েছেন অন্তত 8 জন। গাজার আল মাওয়াসিতে উদ্বাস্তুদের তাঁবু ঘিরে রেখেছে ইসরায়েলি ট্যাঙ্ক। উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালে অপুষ্টিতে নিহত হয়েছে আরও 2 শিশু। এ নিয়ে অপুষ্টিতে শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো 31 জনে। এদিকে গাজা, লেবানন এবং আরও অন্যান্য এলাকায় যে কোনো ধরনের হামলা ও পদক্ষেপ নিতে প্রস্তুত বলে মন্তব্য করেছেন ইসরায়েল প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট।
খেলার খবর ফুটবল। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে গ্রুপ এ এর হাই ভোল্টেজ ম্যাচে শেষ মুহূর্তের গোলে হার এড়ালো জার্মানি। ঘরের মাঠ ফ্রাঙ্কফুর্ট এরিনায় বদলি হিসেবে নামা নিকোলাস ফুলক্রুগের গোলে সুইজারল্যান্ডের সঙ্গে 1-1 গোলের সমতায় নিয়ে গ্রুপ এ এর শীর্ষস্থান নিশ্চিত করল জুলিয়ান নাগলসম্যানের শিষ্যরা। এই গ্রুপ থেকে রানার্স আপ হিসেবে শেষ 16-এ জায়গা করেছে সুইজারল্যান্ড। ম্যাচের 28 মিনিটে ড্যান এন্ডয়ের গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সুইস বাহিনী। ম্যাচ জুড়ে বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকা জার্মানি স্বস্তির গোল পায় ম্যাচের যোগ করার সময়। এদিকে ইউরো চ্যাম্পিয়নশিপের বাঁচা মরার লড়াইতে আজ ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ইতালি। লাইপজিগ স্টেডিয়ামে খেলা শুরু রাত 1টায়। এদিকে কাগজে কলমে টি-20 বিশ্বকাপে সেমিফাইনালে খেলার সম্ভাব্য আশা নিয়ে আগামীকাল আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টের আর্নোস ভ্যাল গ্রাউন্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল 6:30টায়। বিশ্বকাপের সেমিফাইনালে খেলার ক্ষীণ আশা বাঁচিয়ে রাখতে এ ম্যাচে বড় ব্যবধানে জিততে হবে বাংলাদেশকে। সেমিফাইনালে খেলতে একই সমীকরণের সামনে দাঁড়িয়ে আফগানিস্তানও। এদিকে আজ রাতে ভারতের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। ড্যারেন স্যামি জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রাত 8:30টায় মুখোমুখি হবে দুই দল। এই ম্যাচে অস্ট্রেলিয়াকে বড় ব্যবধানে ভারত হারালেই বাংলাদেশ ও আফগানিস্তানের সেমিফাইনালের আশাটা টিকে থাকবে। মধ্যাহ্নের সংবাদে পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বর ডায়াল করুন। দুপুরের সংবাদ 1:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।